হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ক্লাস। আগের দিন আমরা চার্জ সম্বন্ধে পড়েছি, আজকে কুলম্বস থিওরি পড়াবো। ঠিক আছে, কুলম্বস থিওরির সাথে সাথে ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামে যেসব নিউমেরিক্যালস আছে সেইগুলো ভালো ভালো কিছু নিউমেরিক্যালসও করাবো আজকে। ওকে, তো দেখো প্রথমে তো কুলম্বস থিওরি, কুলম্বস ল। ঠিক আছে, চার্লস কুলম্ব টরিসন পদ্ধতিতে দুটি চার্জের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয় তার ম্যাগনিটিউড ভ্যালু বার করেছিল। ঠিক আছে, টরিসন পদ্ধতিতে দেখো, যদি এইটা একটা চার্জ পার্টিকেল হয় Q1, তাদেরকে তাহলে দুজনের মধ্যে সেপারেশন কত নিলাম, এটা একটা Q2 আর তাদের দুজনের মধ্যে সেপারেশন নিচ্ছি আর সেপারেশনের মধ্যে তাদেরকে রাখা হলো। তাহলে কি বলতে পারি, দ্য electrostatic force Fe proportional to Q1 Q2 and inversely proportional to R square. ওকে, তাহলে কি বলবো, দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু চার্জেস when the separation between the two charges is R, then the magnitude of the electric force Fe proportional হচ্ছে Q1 Q2 and inversely proportional to the separation between the two charges. Therefore we can write Fe is equal to Ke Q1 Q2 by R square, where Ke called Coulomb's constant. Coulomb constant depends on the choice of units. তাহলে কি বললাম যে কুলম্বস কনস্ট্যান্ট কেই কে বলা হয় কুলম্বস কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য চয়েস অফ ইউনিটের ওপর কেই চয়েস করা হবে। ঠিক আছে, কেইর ভ্যালু ডিপেন্ড করে। তাহলে এখানে দেখো কেই সমান আমরা কত লিখতে পারি, কেই ইজ ইকাল টু 1/4 এপসাইলন জিরো। এই এপসাইলন জিরোটা তোমরা এখন নতুন শিখলে, এপসাইলন জিরো এর নাম হচ্ছে ইপি এপসাইলন। এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড একটা, তো এটাকে বলা হয় যে ফ্রি স্পেস পারমিটিভিটি। এপসাইলন জিরোকে বলা হয় কি, ফ্রি স্পেস পারমিটিভিটি। ওকে, যেখানে কে ই এর ভ্যালু কত হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, আর এপসাইলন জিরোর ভ্যালু কত হয় 8.85 × 10⁻²² কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। ওকে, কেই ভ্যালু এপসাইলন জিরোর ভ্যালু বলে দিলাম। তো কেই ইজ ইকাল টু কত হয় 1/4 এপসাইলন জিরো। আজ কত এফি কত লিখতে পারি এসআই পদ্ধতিতে 1/4 এপসাইলন জিরো Q1 Q2 বাই R স্কোয়ার। এটা হচ্ছে এফির ম্যাগনিটিউড ভ্যালু। এফি ইজ ইকাল টু কত হলো 1/4 এপসাইলন জিরো Q1 Q2 বাই R স্কোয়ার। ওকে, এটা হচ্ছে যখন চার্জ দুটোকে ফ্রি স্পেসে রেখেছি। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস পড়াই এখানে, যদি এই চার্জ দুটোকে অন্য কোনো মিডিয়ামে রাখা হতো তখন কি হতো, তখন দেখো এপসাইলন আর ইজ ইকাল টু এপসাইলন এম বাই এপসাইলন জিরো, যেখানে এপসাইলন আর কি হবে, এপসাইলন আর কি বলা হবে, এপসাইলন আর কে বলা হবে রিলেটিভ পারমিটিভিটি। এপসাইলন এম কে কি বলা হবে মিডিয়াম পারমিটিভিটি।
আর এপসাইলন জিরো হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি, যেখানে কি হলো এপসাইলন আর ইজিক্যাল টু এপসাইলন আর কে, ওটাকে আবার কেও বলা হয়, কে ইজিক্যাল টু এপসাইলন আর ইজিক্যাল টু এপসাইলন এম বাই এপসাইলন জিরো। এবার যদি কি বললাম যে এই চার্জ দুটোকে ফ্রি স্পেসে না রেখে যদি একটা মিডিয়ামে রাখি তখন কত হবে, রিলেটিভ পারমিয়াবিলিটি কত হবে, এপসাইলন এম বাই এপসাইলন জিরো। তাহলে দেখো তখন এফি আমি কত লিখবো, ওই মিডিয়ামে যদি রাখা হয় এফি ইজিক্যাল টু 1/4 এপসাইলন মিডিয়াম লিখবো, তো Q1 Q2 বাই আর স্কোয়ার এটাই লিখবো। তো এবার এপসাইলন এম এর জায়গায় কত লিখতে পারি, 1/0 এপসাইলন আর Q1 Q2 বাই আর স্কোয়ার এফি মিডিয়ামের। ওকে, যেহেতু এপসাইলন আর ইজ ইকাল টু এপসাইলন এম বাই এপসাইলন জিরো। ঠিক আছে, এটা হচ্ছে কুলম্বস থিওরি। হ্যাঁ, কুলম্বস থিওরি দুটো লিমিটেশন বলে দিই, যে কুলম্বস থিওরি শুধুমাত্র কী হবে, পয়েন্ট চার্জের জন্যই কুলম্ব থিওরি ভ্যালিড, অনলি ফর ভ্যালিড হচ্ছে পয়েন্ট চার্জের জন্যই ভ্যালিড। আর হচ্ছে এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা যদি 10⁻⁻15 মিটারের কম হয় তখন কী হবে, কুলম্বস থিওরি ভ্যালিড নয়। ওকে, আর কি হবে, স্ট্যাটিক চার্জের জন্য হতে হবে স্ট্যাটিক চার্জ। ঠিক আছে, পয়েন্ট চার্জটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্ট চার্জের জন্যই কিন্তু কুলম্বস থিওরি ভ্যালিড। তো এটা হচ্ছে কুলম্বসের থিওরি। তো কুলম্বস থিওরি থেকে আমরা কী পেলাম, এফি ইজিক্যাল টু 1/4 এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এই সূত্রটা মনে রাখো, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনিটিউড ভ্যালু হবে কত, ফোর্স বিটুইন টু চার্জেস ইজিক্যাল টু 1/4 এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার হোয়েন দ্য সেপারেশন বিটুইন টু চার্জেস ইজ আর। ওকে, ঠিক আছে, এটা মুছলাম। নেক্সট হচ্ছে ভেক্টর। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই একটু, দেখো এইটা যদি একটা পজিটিভ চার্জ হয় আর এই একটা পজিটিভ যদি চার্জ হয়, ঠিক আছে, তাদের দুজনের মধ্যে ডিস্টেন্স যদি আর হয় তাহলে কি হবে, পজিটিভ চার্জ পরস্পরকে, দেখো এই পাশে যদি এটা 1 চার্জ দিই, এটা 2 নম্বর চার্জ দিই, তো এইদিকে কত হবে F21 আর এইদিকে হবে কত F12। F21 মানে কি, 2 এর ওপর 1 এর জন্য ফোর্স, F12 মানে 1 এর ওপর 2 এর জন্য ফোর্স। আর এদের ফোর্সটা কি হবে, সবসময় এই যে মধ্য যে রেখাটা আছে এই রেখা বরাবর হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, দুটো পজিটিভরা কি করবে, পরস্পরকে রিপালশন করবে। দুটো নেগেটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ পরস্পরকে রিপালশন করবে, আর একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কিন্তু দুটো নেচার হতে পারে, একটা হচ্ছে চার্জের উপর ডিপেন্ড করবে, যদি পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে কী হবে, আকর্ষণধর্মী হবে। আর যদি পজিটিভ চার্জ যদি লাইক চার্জ হয় তখন কি হবে, পরস্পরকে বিকর্ষণ করবে, আনলাইক চার্জ হলে পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, তাহলে এখান থেকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে ইলেকট্রিক ফোর্সের যদি পার্থক্য লিখতে দেয় তাহলে লিখতে পারবে নিশ্চয়ই। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কী হয়, শুধুমাত্র আকর্ষণ অ্যাট্রাকটিভ ফোর্স হয়। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি বলেছি,
তোমার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে স্ট্রং ফোর্স হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স উইক ফোর্স, আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স স্ট্রং ফোর্স। ওকে, তো এটা হচ্ছে ভেক্টর ফর্ম। দেখো এবার কুলম্বস থিওরির ভেক্টর ফর্ম। এইখানে একটা Q1 চার্জ নিলাম, R1 ভেক্টর নিলাম পজিশন, আর এইখানে একটা Q2 চার্জ নিলাম যেটা হচ্ছে R2 ভেক্টরে। ওকে, তো এদের মধ্যে এটা হচ্ছে Q2, এটা Q2 চার্জ। দেখো এইটার এখানে, এইটার অ্যারো এখানে, অ্যারোগুলো ভালো করে খেয়াল করো, ঠিক আছে? দেখো তাহলে কি হবে, Q2 এর উপরে চার্জ দেবে, ফোর্স দেবে, Q2 এর উপরে ফোর্স দেবে, সেটা কোন দিকে হবে, এটা হচ্ছে F12, আর এদিকে হবে F21, F12, আর তাহলে F12 এর এটা হবে R12, আর এদিকে হবে R21। ওকে, তাহলে F12 হচ্ছে, F12 হলো কি, F12 হচ্ছে ফোর্স অন Q1 ডিউ টু Q2, আর F21 ফোর্স অন Q2 ডিউ টু Q1। ওকে, এটা দেখো ভালো করে। তো এইখান থেকে দেখো, এবার অ্যারো দিয়ে আমি করছি, ভেক্টর অ্যালজেব্রা করছি। দেখো অ্যারো দেখো, R1 R21 প্লাস R21 কি হয়, ত্রিভুজ সূত্র হয় না, যে ত্রিভুজ সূত্র ক্রমানুসারে যে বাহুগুলো আছে, দেখো ক্রমানুসারে এই R1 তার সাথে সাথে কত হবে R21, তাহলে এদের লব্ধি কত হচ্ছে R2 ভেক্টর, তাহলে R21 কত হবে, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। ওকে, আর 2 নম্বরটা দেখো তাহলে কত হচ্ছে, R2 ভেক্টর প্লাস R12 ভেক্টর, R2 ভেক্টর প্লাস হচ্ছে R12 ভেক্টর ইজিক্যাল টু R1 ভেক্টর। তো R12 ভেক্টর ইজিক্যাল টু কত হবে, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। দেখো ওকে, তাহলে F12 ক্যালকুলেট করছি, F12 ভেক্টর কত হবে, 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R12 এর স্কোয়ার। F12 R12 এর ডাইরেকশন বোঝাতে হবে, যেখানে এখানে ভেক্টর দিয়েছি, তো আর ক্যাপ। এবার আর ক্যাপ সমান আমরা কত লিখতে পারি, আর ক্যাপ সমান কত লেখা যায়, আর ভেক্টর বাই মড অফ আর। ওকে, তাহলে এখানটা কত হবে, F12 ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R12 এর কিউব, আর এটা হবে কত, R12 ভেক্টর। ওকে, তো এটাকে কীভাবে লিখতে পারি, 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R12 এর ভ্যালু হলো R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টরের মডিউলাস এর কিউব, তাহলে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। এটা হচ্ছে কি ভেক্টর ফর্ম, কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। এটা একটু কাছাকাছি লিখি, অনেক দূরে হয়ে গেছে, R1 মাইনাস R2, এটা হচ্ছে কুলম্বের থিওরি ভেক্টর রূপ F12। আচ্ছা F21 করলে তাহলে কত হবে, সেম জিনিস,
F21 সমান কত হবে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই তাহলে কত হবে R21 মানে কত মড অফ R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টরের মড R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। আচ্ছা এবার দেখো একটা জিনিস দেখাচ্ছি, R12 ভেক্টর আর R2 ভেক্টর সমান সম্পর্ক কি লিখতে পারি, R12 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ R21 ভেক্টর। তাহলে এখান থেকে দেখো এই দুটো থেকে দেখলে কি বোঝা যায় যে F12 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ F21 ভেক্টর। তাহলে ফোর্সগুলো কি হবে একে অপরের ফোর্স, যে ফোর্স অন 1 ডিউ টু চার্জ 2 অ্যান্ড ফোর্স অন 2 ডিউ টু চার্জ 1 কি হবে ইকুয়াল হবে কিন্তু অপোজিট ইন নেচার। ঠিক আছে, তাহলে দেখো ফোর্স অন এটা তো হয়েই গেল মোটামুটি। ভেক্টর ফর্ম বললে এইটা লিখবে F ইজ ইকুয়াল টু 1/4 বাই এপসাইলন 0 Q1 Q2 বাই R1 মাইনাস R2 কিউব R1 R2 ভেক্টর। ওকে, এটা হচ্ছে কুলম্বস থিওরির ভেক্টর রূপ। ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। এবার কিছু সুন্দর নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালগুলো করার চেষ্টা করো, পজ করে চেষ্টা করো। দেখো the distance between two charges is doubled, 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 and the individual charges also doubled. Okay, then what will happen to the force between the charges? ওকে, প্রথম নিউমেরিক্যাল এটা বলছে কি দ্য ডিস্টেন্স বিটুইন টু চার্জেস ইজ ডাবলড and the individual charges also double, then what will happen to the force between the charges? দেখো প্রথম কন্ডিশনে কি ছিল, প্রথমে একটা সাপোজ একটা Q1 চার্জ আর এটা হচ্ছে Q2 চার্জ, ইনিশিয়ালি কি ছিল এরা ধরে নিচ্ছি আর ডিস্টেন্সে সেপারেশন ছিল, তাহলে এটা ছিল Q1 Q2 ছিল। এবার কি বলেছে ডিস্টেন্স বিটুইন টু চার্জেস ইজ ডাবলড, তাহলে প্রথম পজিশনে এটা ছিল, দ্বিতীয়তে কি হলো দ্য ডিস্টেন্স বিটুইন টু চার্জেস ইজ ডাবল অ্যান্ড ইন্ডিভিজুয়াল চার্জেস অলসো ডাবল। তাহলে কি হবে ইন্ডিভিজুয়াল চার্জ মানে Q1 Q2 কেও ডবল করা হয়ে গেছে, তাহলে এখন কি হলো 2Q1 করে দেওয়া হলো, আর এদের মধ্যে সেপারেশনটা কত হয়ে গেছে, এখন সেপারেশনটাকেও ডবল করে দেওয়া হয়েছে, তো এটা হলো কত 2Q2। ঠিক আছে, তো প্রথমে দেখো প্রথমে কি ছিল Q1 Q2 ছিল আর তাদের মধ্যে ডিস্টেন্স ছিল আর, তারপর কি হয়েছে না Q1 কেও ডবল করে দেওয়া আছে, Q2 কেও ডবল করে দেওয়া আছে এবং তাদের মধ্যে ডিস্টেন্সটাকেও ডবল হয়ে গেছে। তাহলে ফোর্সের মধ্যে কি পরিবর্তন হলো, তাহলে এখানে প্রথমে ফোর্স কত হবে ফার্স্ট কেসে F1 ধরে নিলাম, সেটা হচ্ছে কত Q1 Q2 বাই আর স্কয়ার, এটাই হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কত ফোর্স হলো F2 যদি ধরে নিই, F2 তাহলে কত হবে K2Q1 ইন্টু 2Q2 বাই হচ্ছে 2R এর হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে K4Q1 Q2
বাই হচ্ছে 4r²। তাহলে 4 4 কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো কে Q1 Q2 বাই r²। এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, এটা 2 নম্বর দিই, দেখো এইটা সমানই কত কে Q1 Q2 কে Q1 Q2 বাই r² সমান কত হবে F1। অতএব কত হলো F2 = F1। যদি ফোর্স কি হয়, যদি হচ্ছে কিউগুলোকেও ডবল করা হয় এবং তাদের মধ্যে ডিস্টেন্সও ডবল করে দেওয়া হয়, তাদের ফোর্স কি হয় একই থাকে। ওকে, ঠিক আছে। দেখো তোমরা পজ করে চেষ্টা করো, ঠিক আছে, চেষ্টা করলে তবেই পারবে ভালো করে করতে। আজকে ভালো ভালো খুব সুন্দর সুন্দর প্রবলেম করাবো, দেখতে থাকো আর খাতায় লিখতে থাকো। এগুলো খাতায় না লিখলে হবে না কিছু। নেক্সট দেখো, दो नंबर a charge q is divided in two parts and kept at a distance. Now then the force between them is maximum. Find the charge on each sphere. কি বলেছে a charge q is divided into two parts and kept at a distance, then the force between them is maximum, then হচ্ছে find the charge on each sphere। ঠিক আছে, তো কি দেখো এইখানে একটা কিউ চার্জ, তো কিউ চার্জটাকে ডিভাইড করা হয়েছে ইন টু পার্টস। তাহলে আমি ধরে নিচ্ছি একটা পার্ট হচ্ছে এক্স আর একটা পার্ট কত হবে কিউ মাইনাস এক্স, একটা এক্স পার্ট একটা কিউ মাইনাস এক্স। এদেরকে কী হয়েছে ধরে নিচ্ছি আমি আর সেপারেশনের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, তো তাদের মধ্যে এফ ই কত হবে, কুলম্বিক ফোর্স কত হবে, এফ ইজ ইকাল টু কে এক্স কিউ মাইনাস এক্স বাই r²। ঠিক আছে, এবার কি বলেছে দেন দ্য ফোর্স বিটুইন দেম ইজ ম্যাক্সিমাম। যখন তুমি বলবে ফোর্স বিটুইন দেম ম্যাক্সিমাম, তখন তুমি বার করবে ডিএফই, আচ্ছা ডিএক্স ইজ ইকাল টু 0 করবে, ডিএফই ডিএক্স। এরকম করে চরম অবমান বার করা হয়, যেগুলো তোমরা 12-এর সিলেবাসে 12-এ যখন ম্যাথ করবে তখন এগুলো পড়বে। ডিএফই ডিএক্স, ওকে, ডিএফই ডিএক্স করে 0 বার করবো, 0 বার করলে সেই এটা এসে যাচ্ছে। আচ্ছা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কেন করছি, কারণ দেখো ভেরিয়েবল শুধুমাত্র এখানে এক্সই আছে, যেহেতু এক্স ভেরিয়েশন করছে সেই জন্য কী হবে এক্সের জন্য এক্সের ওপরে আমি ডেরিভেটিভটা করব। ঠিক আছে, তো আমি এখানে লিখছি এটা কত লিখতে পারি কে এক্স কিউ মাইনাস হচ্ছে x² বাই r²। তো এটা ডেরিভেটিভ করলে কত হবে, এখানে করছি দেখো তোমার ডিএফই বাই ডিএক্স, তো কে বাই r² হলো, কে বাই r² হলো, আর তোমার এটা করলে কিউ মাইনাস হচ্ছে 2x। ওকে, তো এটা আবার 0 করে দেবো, কে বাই r² কিউ মাইনাস 2x ইজ ইকাল টু 0, তো কিউ মাইনাস 2x ইজ ইকাল টু 0। তাহলে কে বাই আর কে আর আর ভ্যালু তো 0 হতে পারে না, তো কিউ মাইনাস 2x এর ভ্যালুই কী হবে 0 হবে, তো x ইজ ইকাল টু কত হবে কিউ বাই 2। ঠিক আছে, তো আবার কি বলেছে x ইজ ইকাল টু কিউ বাই 2, তারপরে যে ফাইন দ্য চার্জ অন ইচ স্ফিয়ার, তাহলে এখানে তো কত হলো কিউ বাই 2 আর এখানে কত হবে
কিউ মাইনাস কিউ বাই টু, তো এখানে কত হলো কিউ বাই টু, তাহলে ইচ স্ফিয়ারের মধ্যে চার্জ কত হলো কিউ বাই টু। এবার কিউ বাই টু করলি তাহলে কী হবে, তাদের মধ্যে ফোর্স সব থেকে ম্যাক্সিমাম হবে। তো এইটাই হলো কন্ডিশন দেয়া হচ্ছে অ্যাজ দ্য ফোর্স বিটুইন দেম ইজ ম্যাক্সিমাম। ওকে, ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে কি বললো, যখনই বলবে যে দ্য ফোর্স বিটুইন দেম ইজ ম্যাক্সিমাম, তখনই কী করো ডিএফ ডিএক্স বার করো। আর দেখতে হবে এখানের মধ্যে ভেরিয়েবল কোনটা আছে, এক্স ভেরিয়েবল আছে, দেখো কে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, শুধুমাত্র ভেরিয়েবল কে আছে এক্স, সেই জন্য এক্সের ওপরে ডেরিভেটিভটা করলাম। ওকে, ঠিক আছে, এটা ভালো প্রবলেম ছিল। দেখো এটা নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম 3 নম্বর। two charges q1 and q2 are placed at a distance r. Two charges q1 and q2 are placed at a distance r. Now from charge q1 some amount of charge is removed and added to charge q2. Find the transfer charge so that the force between them the charges is maximum, and find charge on each sphere. ওকে, কি বলেছে দেখো, এইখানে আমার একটা q1 চার্জ ছিল আর এইখানে একটা q2 চার্জ ছিল, q1 আর q2, ঠিক আছে। তো q1 আর q2 কি হলো, আর ডিস্টেন্স দূরে সেপারেশনে রাখা ছিল। এবার কি বলেছে না, q1 থেকে x পরিমাণ ধরে নিচ্ছি, কি বলেছে দেখো, q1 and q2 are placed at a distance r. Now from charge q1 some amount of charge removed. x পরিমাণ যদি রিমুভ করা হয়, সেই x পরিমাণ কি আবার কি হবে, q2 সাথে আমি অ্যাড করে দিয়েছি। তাহলে এখন কত হলো, এখন তাহলে চার্জ কত হলো, এখান থেকে যদি x পরিমাণ বার করে নিই তাহলে এখন পড়ে গেলো কত, q মাইনাস এক্স। ওকে, q1 থেকে x পরিমাণ বার করে নিয়েছি, তাহলে এখন পড়ে গেলো কত, q মাইনাস এক্স আর q1 মাইনাস এক্স। তো এক্সটাকে আবার কত সঙ্গে q2-র সঙ্গে যোগ করে দিয়েছি, q2-র সঙ্গে যোগ করে দেওয়া হলেই কত হবে, এক্সকে কী করলাম q2-র সঙ্গে q2 প্লাস এক্সের সাথে যোগ করে দিলাম,
তাহলে দেখো, তাহলে কিউ টু প্লাস এক্স হয়ে গেল। এখন ডিস্টেন্স আরও আছে, ডিস্টেন্স কিন্তু আরই আছে। তো এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত হবে? এফ ইজ ইকাল টু কে কিউ ওয়ান এক্স কিউ টু প্লাস এক্স বাই আর স্কোয়ার। ওকে, তো এটা গুণ করো, কিউ ওয়ান কিউ টু প্লাস কিউ ওয়ান এক্স মাইনাস এক্স কিউ টু মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, এবার কি দেখো, দ্য ফোর্স বিটুইন দ্য চার্জেস ইজ ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে কত হবে? ডিএফই ডিএক্স বার করব, নিয়ে 0 করে দেবো। আচ্ছা, এখানে কার ওপর ভেরিয়েবল করতে হবে? কার ওপর ভেরিয়েবল করব? বলো বলো। এক্সের ওপর ভেরিয়েবল করব। তো ডিএফই ডিএক্স ইজিক্যাল টু কত হবে? দেখো, কে কিউ ওয়ান কিউ টু কনস্ট্যান্ট, এটা 0। তারপরে কিউ ওয়ান এক্সের ডেরিভেটিভ করলাম মাইনাস কিউ টু মাইনাস 2x বাই আর স্কোয়ার। তো কে বাই আর স্কোয়ার যেহেতু 0 হবে না, তো কন্ডিশান কী হবে? ম্যাক্সিমাম কন্ডিশান হলো ডিই বাই ডিএক্স ইকাল টু 0 ফর এফ ম্যাক্স। তাহলে কত হচ্ছে? কিউ ওয়ান মাইনাস কিউ টু মাইনাস 2x ইকাল টু 0। তো 2x ইকাল টু কত হবে? কিউ ওয়ান মাইনাস কিউ টু। তাহলে এক্স কত হলো? কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই 2। এক্স তাহলে কত হলো? কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই 2। তাহলে যে পরিমাণ চার্জের ট্রান্সফার হলো সেটা কত হচ্ছে? এক্স ইজিক্যাল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই 2। তাহলে এখন কত পরিমাণ চার্জ আছে এখানে বলো? তাহলে কিউ ওয়ান মাইনাস এক্স করবো। তো কিউ ওয়ান মাইনাস এক্স করলে কত হবে? কিউ ওয়ান মাইনাস এক্স করলে দেখো, কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই এক্স, 2। তাহলে এটা কত হলো? 2 কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান প্লাস কিউ টু বাই 2। তাহলে কত হলো? কিউ ওয়ান প্লাস কিউ টু বাই 2। এটা হচ্ছে এর ওপরে, আর এইটা করলে কত হবে? এর ওপরে কত চার্জ চাইছে? কিউ টু প্লাস এক্স। তো কত হবে? কিউ টু প্লাস হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই 2। তো 2 কিউ টু প্লাস কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই 2। তাহলে কত হলো? কিউ ওয়ান প্লাস কিউ টু বাই 2। তো এখন হচ্ছে এর মধ্যেও চার্জ কত হবে? কিউ ওয়ান প্লাস কিউ টু বাই 2। আর এর ওপরেও চার্জ কত আছে? কিউ ওয়ান প্লাস কিউ টু বাই 2। ওকে, ভালো অঙ্ক, এটা খুব সুন্দর অঙ্ক, করে নাও। তাহলে কী হলো? কিউ ওয়ান থেকে এক্স পরিমাণ আমি রিমুভ করে সেটাই আবার হচ্ছে এর মধ্যে যোগ করে দিলাম। তাহলে ম্যাক্সিমাম কন্ডিশন কীভাবে হয়? ডিএফই ডিএক্স কত হবে? 0 করতে হবে ফর এফ ম্যাক্সের জন্য। ওকে, খুব ভালো প্রবলেম এটা। ঠিক আছে, নেক্সট কত? 4 নম্বর। এ particle of mass m and charge q1 revolving in a circular path around a charge minus q2 of radius r, find the time period
of revolution and the speed of revolution এটা পড়েছে WBJEE তে 2016 সালের কোয়েশ্চেন। Okay, a particle of mass m, charge q1 revolving in a circular path around a charge q minus q2 of radius r, find the time period of revolution। দেখো এটা কি বলছে, এইখানে একটা চার্জ হচ্ছে মাইনাস q2, একে কেন্দ্র করে সার্কুলার পাথে আর দূরত্বে, এইটা হচ্ছে এই পার্টিকেলটার মাস m, চার্জ q1 আর এটা মাইনাস q2, এ কী করছে এখানে এই পথে ঘুরছে, এই পথে রিভলিউশন করছে, কি মাইনাস q2 চার্জকে কী হচ্ছে রিভলিউশন করছে। তো তোমাকে বার করতে হবে টাইম পিরিয়ড t অ্যান্ড স্পিড অফ হচ্ছে রিভলিউশন। কীভাবে বার করবো, তাহলে কী হবে দেখো, এদের মধ্যে ফোর্স কত হবে 1/4πε0 q1 q2 বাই আর স্কোয়ার, এটাকে ব্যালেন্স করবে কে mv স্কোয়ার বাই আর। ওকে, তো দেখো কুলম্বিক ফোর্সটাকে ব্যালেন্স করবে কোন, এই ফোর্সটা mv স্কোয়ার বাই আর, ঠিক আছে। এটা তো আমরা পড়েছি 11-এতে অপকেন্দ্র বল সম্বন্ধে, অপকেন্দ্র প্রকৃতিকে সম্বন্ধে পড়েছি, ঠিক আছে। তো 1/4πε0 q1 q2 বাই আর স্কোয়ার কে ব্যালেন্স করবে mv স্কোয়ার বাই আর। আচ্ছা আমরা কি জানি 11-এ পড়েছি v ইজিক্যাল টু আবার কত হয় ওমেগা আর, ঠিক আছে। তো তাহলে 1/4πε0 q1 q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো m ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, তাহলে এখানে কত পেলাম m ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে। যেহেতু আমি টি বার করছি, আবার ওমেগা সমান কত লিখতে পারি 2π/t, তাহলে কত লিখবো 1/4πε0 q1 q2 বাই আর স্কোয়ার হচ্ছে m 4π স্কোয়ার টি স্কোয়ার বাই ইন্টু আর। তাহলে টি স্কোয়ার বার করতে হবে, তো টি স্কোয়ার কত হবে দেখো m 4π স্কোয়ার ইন্টু আর কিউব 4πε0 তোমার হচ্ছে q1 q2। তো এখানে লিখছি টি ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে তোমার 4×4 পাই স্কোয়ার 4×16 পাই কিউব, পাই কিউব 4×16 পাই কিউব m ε0 আর কিউব, m ε0 আর কিউব বাই q1 q2 এর রুট, এটা হচ্ছে টাইম পিরিয়ড। আর ভি কত হবে এইখান থেকে দেখো ভি লিখছি, তাহলে কত দেখো 1/4πε0 q1 q2 বাই আর রয়ে গেল, তাহলে কত m ভি স্কোয়ার, আর আর কেটে গেল একটা, তো ভি স্কোয়ার সমান কত হবে q1 q2 বাই 4πε0 আর m, তো ভি ইজিক্যাল টু কত হচ্ছে রুট অফ q1 q2 4πε0 আর m। ভালো প্রবলেম খুব, 2000 WBJEE-তে পড়েছে 2016 সালে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2016 সালের, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার টি টাইম অফ রেভলিউশন আর ভি হচ্ছে স্পিড অফ রেভলিউশন, ঠিক আছে। ওকে, নেক্সট
নেক্সট অঙ্কটা দেখো, এই ধরো একটা সিলিং আছে, এই অঙ্কটা আমি শুধু একটা এক্সপ্লেন বানাচ্ছি, আমি বলে দিচ্ছি অঙ্কটা কি আছে। দেখো একটা সিলিং থেকে একটা এল দৈর্ঘ্যের লেন্থ করে, দুটো এল দৈর্ঘ্যের লেন্থ আছে, এল লেন্থের কী করেছি, দুটো লেন্থের একটা M1 বল, একটা এম বল আর একটা এম বল নেওয়া হয়েছে, ঠিক আছে, দুটো বল নেওয়া হয়েছে আর এল হচ্ছে লেন্থ। এবার কী হচ্ছে, যেহেতু এর মধ্যে চার্জ দিলাম এর মধ্যেও চার্জ দিলাম, সমপরিমাণ চার্জ কিন্তু এই এম এর উপরও দেওয়া হচ্ছে, এই ইএম এর উপরও দেওয়া আছে। এবার কী হবে, যে দুটো পজিটিভ চার্জ তারা আর কী হবে, এরা সামনাসামনি থাকবে, এ কে ফোর্স দেবে, এ পাশে বলবে তুমি এ পাশে যাও, এ বলবে এ পাশে যাও, তাহলে কী হবে, তারা একটা দুজনে কী হবে, দুজনের ফোর্সের জন্য একটা ডিস্টেন্সে গিয়ে, দেখো প্রথমে এরা এখানে ছিল, যে এদেরকে চার্জ দিলে কী হবে, তাদের মধ্যে ফোর্স ক্রিয়া করবে, ফোর্স করলে কী হবে, এরকম সরে যাবে, তা একটা থিটা কোণে গিয়ে সরে গেল, ঠিক আছে, থিটা কোণে গিয়ে একটা জায়গাতে গিয়ে এক্স ডিস্টেন্সটা সেপারেশন যদি হয়, এক্স হচ্ছে এর মধ্যে সেপারেশন, তো থিটা কোণ এক্স সেপারেশনে গিয়ে তারা রইল এখানে, ওকে, ঠিক আছে। যেহেতু তাদের মধ্যে কিউ চার্জ আছে, কিউ চার্জের জন্যই তারা কিছু বল দিচ্ছে, এই কিউ চার্জটা এর উপরে এই দিকে বল দেবে, আর এই কিউ চার্জটা এই দিকে বল দেবে, ঠিক আছে, ওকে। দেখো তাহলে এই তলার দিকে কী হবে, বরাবর এমজি ক্রিয়া করবে, আচ্ছা দেখো এই বরাবর টি সুতোর টান, তো এটা হচ্ছে থিটা, এটা থিটা হলে এটা থিটা, তাহলে এটা হচ্ছে টি কস থিটা কম্পোনেন্ট, আর এটা হচ্ছে টি সাইন থিটা, আর এটা হচ্ছে এফ। দেখো আর অঙ্কতে বলে দেবে থিটা স্মল, এই অঙ্কটা পড়েছে নিট 2016, WBJEE-তে পড়েছে 2011 সালে, AIPMLT-তে পড়েছে 2016 সালে, আর AIEEE-তে পড়েছে 2011 সালে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা হচ্ছে কন্ডিশনই বলে দিয়েছি। দেখো এখান থেকে আমি সমীকরণ লিখছি, ঠিক আছে। তো আমি প্রথমে বার করবো, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয়। প্রথম উত্তরটা লিখছি যে এখানে এই এক্স সেপারেশনটা বার করতে হবে, কত হলো। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, টি কস থিটা ইজ ইকাল টু এমজি, টি কস থিটা ইজ ইকাল টু এমজি, আর 2 নম্বর কি লিখতে পারি, টি সাইন থিটা ইজ ইকাল টু এফ। আচ্ছা টিটা কি, সুতোর টান, তাহলে দেখো 2কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, টেন থিটা ইজ ইকাল টু এফ বাই এমজি, যেখানে হচ্ছে দেখো থিটা ইজ ভেরি ভেরি স্মল, তো টেন থিটা ইজ ইকাল টু নিয়ারলি ইকাল টু কত লিখতে পারি, সাইন থিটা, ওকে। টেন থিটা যেহেতু থিটা স্মল, তো সাইন থিটা ইজ ইকাল টু কত হবে, এক্স বাই 2l। দেখো এটা যদি গোটাটা এক্স হয় তাহলে এটা এক্স বাই টু, এটা এক্স বাই টু, আর লেন্থ, তো সাইন থিটা ইজ ইকাল টু কত হবে, সাইন থিটা ইজ ইকাল টু এক্স বাই 2l। এটা কেন করলাম, যেহেতু ট্যান থিটা ইজ ইকাল টু স্মল, যেহেতু থিটা স্মল, তো ট্যান থিটা নিয়ারলি ইকাল টু সাইন থিটা, তো এক্স বাই 2l ইজ ইকাল টু কত হলো, এফ বাই এমজি। এবার এফ সমান কত হবে, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে কত লিখবো, কে এর মান বসিয়ে দিচ্ছি 1/4πε0 কিউ স্কোয়ার বাই এমজি এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার করে দিলাম, এক্সের কিউব হয়ে গেল, দেখো এক্সের এখান থেকে গুণ করলাম, এক্স কিউব হয়ে গেল, তাহলে কত হচ্ছে কিউ স্কোয়ার 2l 4πε0 এম এফজি, ঠিক আছে। 2 কেটে গেল এখান, তাহলে কত হচ্ছে কিউ স্কোয়ার এল বাই হচ্ছে 2πε0 এমজি। তাহলে এক্স সমান কত হবে, কিউ স্কোয়ার এল 2πε0 এমজি এর 1/3। এইটা একটা কোয়েশ্চেন হয়, দেখো এটা একটা উত্তর হলো, ঠিক আছে।
আর একটা কোয়েশ্চেন দেবে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, ফাইন্ড দ্য রেট ডিকিউডিটি with which the charge should leak off, ঠিক আছে, with which the charge should leak off, find the rate dqdt with which the charge should leak off, so leak off if their velocity of approach v is equal to a by root x, ঠিক আছে, v is equal to a by root x, যেখানে a হচ্ছে constant and find v and x relation, ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্টের রিলেশন দিয়েছে, ভেলোসিটি অ্যান্ড হচ্ছে এই এক্স এর মধ্যে তোমার হচ্ছে রিলেশন চেয়েছে, ভেলোসিটি মানে কি, ভেলোসিটি অফ অ্যাপ্রোচের সঙ্গে এই আর এক্সের সঙ্গে রিলেশন। দেখো এটা একটা প্রশ্ন হয়ে গেল, তো এইখান থেকে আমি কি লিখতে পারি, কিউ স্কোয়ার সমান কত লিখতে পারি বলো, কিউ স্কোয়ার সমান কত লিখতে পারি, তোমার হচ্ছে দেখো কিউ স্কোয়ার সমান লিখতে পারি এক্স কিউব 2 পাই এপসাইলন 0 mg বাই এল, তো এইটাকে আমি পাশে রাখছি 2 পাই এপসাইলন 0 mg বাই এল ইন্টু এক্স কিউব, তো কিউ সমান কত লিখতে পারি 2 পাই এপসাইলন 0 mg বাই এল এর হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। এবার কি বলেছে, ফাইন্ড দ্য রেট ডিকিউডিটি উইথ হুইচ দ্য চার্জ শুড লিক অফ, এইখান থেকে কি হবে, ডিকিউডিটি মানে চার্জের কি করবে, চার্জগুলো হচ্ছে লিক করতে শুরু করবে যখন ইফ দেয়ার ভেলোসিটি অফ অ্যাপ্রোচের ভি ইজ ইকাল টু এ বাই এক্স, চার্জ শুড লিক মানে কি, এগুলো দেখো যদি লিক করতে শুরু করে তাহলে কী হবে, এদের মধ্যে ফোর্সটা কমবে, তখন কি হবে, এর থেকে চার্জ কমতে শুরু করছে, এর থেকে চার্জ কমতে শুরু, তার মধ্যে এর মধ্যে বলটাও কমতে শুরু করবে, তাহলে কী হবে, এরা সামনের দিকে আসার চেষ্টা করবে। তো চলছে ইফ দেয়ার ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ভি ইজ ইকাল টু এ রুট এক্স হয়, তখন ডিকিউডিটিটা বার করো, তো ডিকিউডিটি করলে কত হবে, এটা কনস্ট্যান্ট টার্ম 2 পাই এপসাইলন 0 mg l, এটা হাফ হবে, তো এটা হচ্ছে কত 3/2 এক্স টু দি পাওয়ার হাফ হচ্ছে তোমার dx dt, ওকে, তো এটা কত হলো 2 পাই এপসাইলন 0 mg বাই l হাফ হচ্ছে 3/2 এক্স টু দি পাওয়ার হাফ, আর dx dt সমান কত লিখতে পারি, v, dx dt সমান হচ্ছে v। আচ্ছা দেখো ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত হবে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ dx dt ইকুয়াল টু মাইনাস v হয়, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ যেহেতু এরা সামনের দিকে অ্যাপ্রোচ করছে সেই জন্য তাদের ভেলোসিটি কী হয়, দেখো আস্তে আস্তে ডিস্টেন্স কমছে, তো সেই কমাটা কীভাবে দেখাবো, dx dt ইকুয়াল টু মাইনাস, মানে মাইনাস dx dt ইকুয়াল টু v হবে, বা dx dt ইকুয়াল টু মাইনাস v, ঠিক আছে। এবার দেখো ভি আর এক্সের মধ্যে রিলেশন বার করতে বলেছে, তো দেখো এক্সটাকে যদি এপাশে পাঠিয়ে দিই তাহলে কী লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ভি ইজ ইকাল টু, তাহলে দেখো এক্সটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে গেল, তো ভি ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ভি প্রপোর্শনাল টু এক্স মাইনাস হাফ, আর তোমার হচ্ছে এই অঙ্কটা যদি পূরণ করি তো ভি এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলে ডিকিউডিটি কত হবে মাইনাস 2 পাই এপসাইলন 0 mg l বা হচ্ছে হাফ 3/2 রুট এক্স ইন্টু মাইনাস এ বাই রুট এক্স, ভি এর ভ্যালু মাইনাস বসিয়েছি তো এক্সেস কেটে গেল, এইটাই হচ্ছে তোমার ডিকিউডিটি, সরি মাইনাসটা এখানে একবার লিখে দিয়েছি আমি, তাহলে কত হবে এটা হচ্ছে এ,
এটাই হচ্ছে ডিকিউডিটি রেট। অ্যাট হুইচ রেট হচ্ছে যদি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ হচ্ছে ভি ইজিক্যাল টু এ রুট এক্স হয়, তো তখন হচ্ছে চার্জ কত লিখা হবে ডিকিউডিটি। আর এইটা একটা ইম্পর্টেন্ট, আর এইটা একটা ইম্পর্টেন্ট। তো এখান থেকে এইটা আর এইটা ভালো করে দেখো অঙ্কটা। ওকে, ঠিক আছে, আজকে এতটাই থাক, আবার নেক্সট দিনে আরও অঙ্ক করাবো। থ্যাংক ইউ।